শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরা অতি আগ্রহী কি অনলাইন লাইভ ক্লাস দেখার জন্য বসে আছো। আমি মির নাসিরউদ্দিন, খিলগাঁও উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান। আজকে তোমাদের নবম দশম ফিনান্সিয়াল ব্যাংকিং বিষয়ের উপরে কি তোমাদের আমি অনলাইন লাইভ ক্লাস নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শীট যারা এখন পর্যন্ত সংগ্রহ করা নাই, খিলগাঁও উচ্চ বিদ্যালয় তোমাদের একটা মূল্যায়ন পরীক্ষা হবে। মূল্যায়ন পরীক্ষা তোমাদের শর্টকাট স্যার ম্যাডামরা কি দিয়েছে, তোমরা সেটা সংগ্রহ করবা। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমাদের শীটে 5 নম্বর যারা শীট নিয়েছো তারা খেয়াল করবা। 5 নম্বর তোমাদের জনাব আয়াজ, একজন পেনশন প্রাপ্ত ব্যক্তি, লেনদেনের সুবিধার্থে তিনি ব্যাংকে হিসাব খুলতে আগ্রহী। এই জন্য ব্যাংকে হিসাব খুলতে গেলে ব্যাংক ম্যানেজার নির্দিষ্ট একটি হিসাব খুলতে বলেন। এইটা হচ্ছে তোমাদের উদ্দীপক। ডেবিট কার্ড কে ইস্যু করে? ই ব্যাংকিং বলতে কি বোঝায়? জনাব আয়াজ কিভাবে এবং কেন ব্যাংক হিসাব খুলবেন ব্যাখ্যা করো। তোমার কাছে জানতে চাইছে ব্যাংক ম্যানেজার জনাব আয়াজকে কোন হিসাবের দিক ইঙ্গিত করেন এবং কেন বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এটা হচ্ছে তোমাদের যত সম্ভব 11 অধ্যায় ব্যাংকের আমানত, যা তোমাদের কি ব্যাংকের আমানত চ্যাপ্টার খেয়াল করবা। ব্যাংকের আমানত, ব্যাংকের আমানত, আমানত। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এটা তোমাদের ব্যাংকের আমানত। ব্যাংকের আমানত তোমাদের অধ্যায় হয়েছে এটা 11 অধ্যায়। অধ্যায় কত? অধ্যায় হচ্ছে 11। অধ্যায় 11 অধ্যায় তোমাদের সৃজনশীল শর্টকাট সাজেশনের ভিতরে দেওয়া আছে। তোমরা এটা সংগ্রহ করবা। এখন তোমরা এদিকে একটু খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে জনাব আয়াজ একজন পেনশন প্রাপ্ত ব্যক্তি। ধরো সরকারি কর্ম সংস্থান যারা কাজ করে বা স্কুলে যারা কাজ করে বা কোনো সরকারি পেশাজীবী, তাদেরকে পেনশন প্রাপ্ত ব্যক্তি তারা থাকে। অর্থাৎ তারা এক সময় কি রিটায়ার করে, তারা এক সময় কি করে রিটায়ার করে। এই জন্য লেনদেনের সুবিধার্থে তিনি ব্যাংক হিসাব খুলতে আগ্রহী। তার লেনদেনের সুবিধার জন্য কি ব্যাংক হিসাব করতে। এই জন্য এখন বর্তমান বাজারে কি সবাই কি ইলেকট্রনিক ব্যাংকিং সেবা বিষয় খুলে থাকে। এই জন্য ইলেকট্রনিক ব্যাংকিং সেবা পেতে হলে আমাদেরকে অবশ্যই কি বাণিজ্যিক ব্যাংকের ভিতরে কি অগ্রসর হতে হবে। এখন কিছু কিছু সরকারি ব্যাংকে হচ্ছে, যেমন ধরো মূল সিটি শহরে এটা পাবা, এমনি জায়গা পাবা না। তোমরা ডেবিট কার্ড সিস্টেম করতে গেলে কয়েকটা সোনালী ব্যাংকে, এবার জনতা ব্যাংকে, অগ্রণী ব্যাংকে কিছু করছে খুব অল্প, যা মূল মতিঝিল সেক্টরে গেলে দেখা যায় ভালো ভালো সেক্টরগুলি ইয়াতে, কিন্তু এইসব আশেপাশে তুমি পাবা না। এই জন্য আমাদেরকে অবশ্যই কি বাণিজ্যিক ব্যাংকে যদি আমরা খুলি তাহলে আমরা কি তার ডেবিট কার্ড সুবিধাটা পাবো। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় তোমাদের প্রশ্নে এইটাই বলা হয়েছে, ডেবিট কার্ড কে ইস্যু করেন? ডেবিট কার্ড কে ইস্যু করেন? আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ডেবিট কার্ড কি। ডেবিট কার্ড একটি প্লাস্টিক কার্ড। এই কার্ডে কি আমাদের ব্যাংকদার কি গ্রাহকের জন্য কি করে ইস্যু করে থাকে। অর্থাৎ তুমি যখন একটা ব্যাংক হিসাব খুলবা, হিসাব খুললে কি সেই জায়গায় তুমি একটা জমা বইও থাকে, আবার কি তুমি ইলেকট্রনিক সিস্টেম করতে গেলে এখান থেকে ডেবিট কার্ড নিতে হয়। তখন তাদের কাছে কি এটা বলতে হয় আমি যে ডেবিট কার্ড সুবিধা নিতে চাই, সেই জন্য আলাদা তোমাকে কি আলাদা চার্জ দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এইটাই তোমাদের কি তোমাদের ইয়ে ছিল। আমি এখন তোমাদের কি এটা আলোচনা করবো, একটু তাকাও। ডেবিট কার্ড,
প্লাস্টিক ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড যা ব্যাংক তার গ্রাহক মানে কাস্টমারদের ব্যাংক তার গ্রাহকের জন্য কি ইস্যু করে থাকে এই কার্ডের মাধ্যমে আমরা কি নগদ টাকা কি নগদ টাকা ছাড়া গ্রাহক কেনাকাটা করতে পারে এবং প্রয়োজনে কি তুমি কি করতে পারবা যখন তোমার প্রয়োজন হবে তুমি কি টাকা উত্তোলন করতে পারবা প্রয়োজনে দেখো এটিএম মানে অটোমেটেড টেলার মেশিন অর্থাৎ বাংলাদেশের সর্বপ্রথম অটোমেটেড টেলার মেশিন চালু করেছিলেন একটি বেসরকারি ব্যাংক অর্থাৎ তোমার বিদেশি ব্যাংক মনে রাখতে হবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সর্বপ্রথম বাংলাদেশে কি এটিএম কার্ড তোমার চালু করেছিলেন তাদের মেশিন এখনো খুব উন্নত মানের এবং সবচেয়ে বেশি দামি মেশিন অর্থাৎ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সর্বপ্রথম বাংলাদেশে কি অটোমেটিক মেশিন চালু করেছেন তারপর অন্যান্য ব্যাংকিং সেক্টরে যায় আস্তে আস্তে এরপর বাংলাদেশ বেশি সারা পেয়েছে এখন বেসরকারি ব্যাংকের ভিতরে এটিএম কার্ডের ভিতরে খেয়াল করবা এটিএম বোধ সবচেয়ে বেশি ডাচ বাংলা 5000 উপরে কি এটিএম বোধ আছে কোন ব্যাংকে ডাচ বাংলা ব্যাংক যা ডিবিবিএল বলা হয় ডাচ বাংলা ব্যাংক লিমিটেড দেখো ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ওদের ফাস্ট ট্র্যাক প্রচুর যা কল্পনা তোমার বাইরে যা তুমি যেখানে যাবা তুমি ডাচ বাংলার কি এটিএম কার্ড পাবা সিস্টেমটা তারপর বাংলাদেশের দ্বিতীয় সিস্টেমে আছে ইসলামী ব্যাংক যা মানে 1200 থেকে 1400-1500 মতো আছে ওদের এটিএম কার্ড কিন্তু এটিএম বুথ সবচেয়ে বেশি আছে 6000 মতো কাছাকাছি প্রায় ডাচ বাংলা এখন আরো বাড়তে পারে বর্তমানে ওদের ফাস্ট ট্র্যাক মেশিন প্রচুর না হলো 24 থেকে 2500 মতো ওদের ফাস্ট ট্র্যাক মেশিন অর্থাৎ ডাচ বাংলা এটিএম কার্ডের অর্থাৎ ফাস্ট কার্ডের একটা সুবিধা যে তুমি এই জায়গায় গেলে অলওয়েজ তুমি সবসময় টাকা পাবা তাদের মেশিন কমপক্ষে 6টা থেকে 7টা থাকে বেশি এই যে তুমি ডেবিট কার্ড করবা তোমার ব্যাংকে ঝামেলা থাকবে মুক্ত তুমি সময় তোমার নষ্ট হবে ডেবিট কার্ডের মাধ্যমে তুমি কি যে কোনো সময় টাকা তুলতে পারবা এছাড়া কি তুমি যে কোনো কেনাকাটা করতে গেলে সেই জায়গায় তুমি ডেবিট কার্ডের মাধ্যমে করতে হবে অবশ্যই তোমার কি ওই কার্ডের টাকা থাকতে হবে টাকা না ব্যাংকে তোমার টাকা যদি না থাকে তুমি ডেবিট কার্ডের টাকা উত্তোলন করতে পারবে না এইটা একটা সমস্যা ক্রেডিট কার্ডে মানে এটা সমস্যা নাই তোমার টাকা ওরা ধার হিসেবে দেয় কিন্তু ডেবিট কার্ডে একটা সুবিধা যে তোমার পার্সোনাল একটা অ্যাকাউন্ট যা তুমি এর মাধ্যমে কি টাকা উত্তোলন করতে পারবা কেনাকাটা করতে পারবা প্রয়োজন হবে প্রিয় শিক্ষার্থীরা এটিএম মেশিন থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবা নগদ টাকা উত্তোলন করতে পারবে বলছি নিজের জমা টাকা থাকলে তুমি এই কার্ডের মাধ্যমে উত্তোলন করতে পারবা আর যদি তুমি সংক্ষেপে যদি লিখতে চাও তাহলে আরেকভাবে লেখা যায় ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ উত্তোলন ও কেনাকাটার জন্য ব্যাংক কর্তৃক সর্বাকৃত প্লাস্টিক কার্ড হলো আমার ডেবিট কার্ড তাহলে তোমরা এটা তুলে দাও ক্ষেত্রে এই সাথে তোমরা একটু এক কথায় শেষ করে দিতে পারো অর্থাৎ এটিএম এক ধরনের আমাদের কি প্লাস্টিক কার্ড এই কার্ডের মাধ্যমে ব্যাংকটা গ্রাহকের জন্য ইস্যু করে থাকে বলা হয়েছে প্রশ্নে কি কে ইস্যু করে থাকে ডেবিট কার্ড কে ইস্যু করে থাকে ব্যাংক তার গ্রাহকের জন্য ইস্যু করে থাকে কেন ইস্যু করে থাকে দেখো এই কার্ডের মাধ্যমে নগদ টাকা ছাড়াই গ্রাহক কেনাকাটা করতে পারে তোমার এখন টাকা দরকার নেই তোমার ডেবিট কার্ড আছে তুমি গেলে যে কোনো আউটলেট মেশিনগুলো যেমন আউটলেট সব যেমন তোমার কি আছে স্বপ্ন আরো এরপরে হচ্ছে কি মিনা বাজার এরপরে হচ্ছে তোমার খেয়াল করবা আরো অনেক সেক্টরগুলি আছে বেশিরভাগ ইয়াতে তুমি ধানমন্ডি আর গুলশানে গেলে তোমরা দেখতে পারবা সেই সব জায়গায় আর
তারা কি কার্ডের মাধ্যমে বিনিময়ে কি তারা পণ্য কেনাবেচা করে থাকে। অর্থাৎ তাদের কি সুবিধা, যখন তোমার নগদ টাকা ছাড়া তুমি সেই জায়গায় বহন করতে পারবে কার্ডের মাধ্যমে। তুমি যে কোনো সময় কি তুমি এই কার্ডের মাধ্যমে তুমি সবকিছু কার্যক্রম চালাতে পারো, এবং তুমি পাশে ইচ্ছা করলেও কি এই কার্ডে থেকে তুমি টাকা উত্তোলন করলেও কি যে কোনো জায়গায় তুমি কেনাকাটাও করতে পারবা। যেখানে তোমার এটিএম কার্ড মেশিনের মতো সিস্টেম যদি নাও থাকে তোমার, তুমি কি করো আশেপাশ থেকে এই কার্ডের মাধ্যমে টাকাটা উত্তোলন করে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এখন এইটাকে তুমি এক কথায় তুমি লিখে দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা দেখাও, ব্যাংক হিসাবে লিখতে পারো, ব্যাংক হিসাবে ওইভাবেও দিতে পারো, এভাবেও দিতে পারো। ব্যাংক হিসাবে জমাকৃত, যদি বলে কোনো সময় পরীক্ষা যদি বলে ডেবিট কার্ড কি, জমাকৃত অর্থ উত্তোলন ও কেনাকাটার জন্য ব্যাংক কর্তৃক সরবরাহ কৃত প্লাস্টিক কার্ডকে ডেবিট কার্ড বলে। কি বলে? ডেবিট কার্ড বলে। ডেবিট কার্ড হচ্ছে আমার নিজের কার্ড, যে ব্যাংকে হিসাব খোলা থাকলে তাহলে তুমি সেই টাকা তুমি উত্তোলন করতে পারবে এবং যে কোনো সময় কি কেনাকাটা করতে পারবে। আর যদি কখনো বলে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি, ক্রেডিট কার্ড হচ্ছে তোমাকে ধার দেয় ব্যাংক থেকে, তোমার টাকা না থাকলেও চলবে, তুমি যে এটা একটা আয়ের ইনকামের উপর সোর্স দেখায়, তারপর কি সেই ক্রেডিট কার্ড নিতে হয়। ক্রেডিট কার্ড পরে তোমাদের আলোচনা করা হবে ক্রেডিট কার্ড সম্পর্কে। এখন তোমাদের প্রশ্নে কি ডেবিট কার্ড সম্বন্ধে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু তাকাও, এইটাই ছিল তোমাদের কি মূল ডেবিট কার্ড সেকশনে। অর্থাৎ কখনো যদি বলতে হয় তাহলে এবারকে লিখে দিবা। প্রিয় শিক্ষার্থীরা, এক কথা এটাও দেওয়া যায়, শুধু এই কথা একটা বল, ডেবিট কার্ড কে ইস্যু করে? ব্যাংক গ্রাহক তার কাস্টমারদের জন্য কি ইস্যু করে থাকে? কে করে থাকে? ব্যাংক। অর্থাৎ তুমি যে ব্যাংক হিসাব করবা সেই ব্যাংকে তোমাকে বলতে হবে, তাহলে তারা কি ডেবিট কার্ড তোমার কি ইস্যু করে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক আর গ্রাহকের জন্য এই কার্ড কি ইস্যু করে থাকে। এটি একটি প্লাস্টিক কার্ড। এই কার্ডের মাধ্যমে কি ব্যাংকের গ্রাহক তার সময় মতো কি নগদ টাকা ছাড়াও কি সে কেনাকাটা করতে পারে এবং যখন ইচ্ছা সেও টাকা উত্তোলনও করতে পারে। এই একটা ফ্যাসিলিটি সুবিধা। প্রিয় শিক্ষার্থীরা, এখন দ্বিতীয় প্রশ্নটা আমার কি ছিল ই ব্যাংকিং বলতে কি বোঝায়? খুবই ইম্পর্টেন্ট, মানে ইলেকট্রনিক ব্যাংকিং বলতে কি বোঝায়। এখন আমাকে এইভাবে কি হবে, যে ব্যবস্থা গ্রাহক ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকের ওয়েবসাইটের নাম পাসওয়ার্ড ব্যবহার করে লেনদেন করতে পারে তাকে ইন্টারনেট ব্যাংকিং বলে। প্রিয় শিক্ষার্থীরা, এইটা আর তোমাদের বইয়ের ভিতরে সুন্দরভাবে দেওয়াও আছে, একটু খেয়াল করবা। আমরা এখন উল্লেখ করি, খেয়াল করো খ নম্বরটা, যে ব্যবস্থা গ্রাহক ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকের ওয়েবসাইট ওয়েব মানে কি, যেটা জাল, যে জালের মাধ্যমে সেই জায়গা থেকে তথ্য দিতে পারবে। ওয়েবসাইটে নাম ও পাসওয়ার্ড ব্যবহার করতে, পাসওয়ার্ড ব্যবহার করে লেনদেন করতে পারে, লেনদেন করতে পারে, তাকে ইন্টারনেট ব্যাংকিং বলে। তাকে কি বলে? বা ই ব্যাংকিং বা ইন্টারনেট
ব্যাংকিং বলে বা ই ব্যাংকিং বলা মানে ইলেকট্রনিক ব্যাংকিং, সংক্ষেপে ই ব্যাংকিং বলা হয়, কিন্তু এটা বিশ্লেষণ অ্যাপ্লিকেশন করতে গেলে ইলেকট্রনিক ব্যাংকিং। প্রিয় শিক্ষার্থীরা তোমরা তুলে নাও, যে ব্যবস্থা গ্রাহক ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকের ওয়েবসাইটের নাম ও পাসওয়ার্ড ব্যবহার করে লেনদেন করতে পারে তাকে ইন্টারনেট ব্যাংকিং বলে। এইটাই তোমাদের ছিল দ্বিতীয় প্রশ্ন, কি বোঝায় প্রিয় শিক্ষার্থীরা? আরেকটু ডিটেলস যদি বলা থাকে, যদি বলে ব্যাখ্যা করো, তখন তুমি শুধু এটা উল্লেখ করবা। তোমাদের ম্যাডাম কি এটা ব্যাখ্যার কথাটা লেখেনি, কিন্তু ব্যাখ্যার কথা লেখলে এইভাবে লিখতে হবে। দেখো, যত তথ্য প্রদানের পর, অর্থাৎ ইনফরমেশন মানে যেটা প্রদানের পর গ্রাহক মানে কাস্টমার পৃথিবীর যে কোনো প্রান্ত, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় বা টাইমে তার হিসাবের বিবরণী মানে স্টেটমেন্ট, তহবিল স্থানান্তর মানে কি, যেটা তোমার ফান্ড ট্রান্সফার করতে পারে, বিল প্রদান সহ, অর্থাৎ বিল রিসিভেবল, বিল পেয়েবল মাধ্যমে অন্যান্য লেনদেন অর্থাৎ আদার্স ট্রানজাকশন ইন্টারনেটের মাধ্যমে করতে পারে। কোন ব্যাংকিং সুবিধার মাধ্যমে? ইন্টারনেট ব্যাংকিং সুবিধার মাধ্যমে। অর্থাৎ ইন্টারনেট ব্যাংকিং আমাদের সুবিধাটা কি? ইন্টারনেট ব্যাংকিং আমাদের সুবিধা হচ্ছে যে ব্যবস্থা গ্রাহক ইন্টারনেটের মাধ্যমে আমাদের কি করে, ব্যাংকের ওয়েবসাইটের নাম ও পাসওয়ার্ড ব্যবহার করে লেনদেন করতে পারে, তাকে ইন্টারনেট ব্যাংকিং বলে। যদি বলা হয় ইন্টারনেট ব্যাংকিং কি বুঝো তা ব্যাখ্যা করো, যদি ব্যাখ্যার কথা যদি বলে তাহলে একটু লাগাই দিবা সাথে সাথে। এখন তো ম্যাডাম তোমাদের পরীক্ষা প্রশ্নে কি ব্যাখ্যাটা লাগায়নি, যদি ব্যাখ্যাটা যদি লাগায় তাহলে তোমরা আরেকটু বাড়াই দেবে। কি বাড়াইতে হবে? দেখো, যথাযথ তথ্য প্রদানের পর গ্রাহক মানে কাস্টমার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কি যে কোনো সময়, অর্থাৎ গ্রাহক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় কি করতে, তার হিসাবের বিবরণ, তার অ্যাকাউন্টসের যে স্টেটমেন্টের যে বিবরণ থাকে তার তহবিল স্থানান্তর করতে পারবে, অর্থাৎ ফান্ড ট্রান্সফার, ঠিক আছে, বিল প্রদান সহ। যদি সে কোনো সময় ধারে বিক্রয় করে থাকে তাহলে বিল প্রদান সহ অন্যান্য লেনদেন ইন্টারনেটের মাধ্যমে করতে পারে। অর্থাৎ ব্যাংকিং সেক্টর এখন অনলাইন ব্যাংকিং সুবিধা হয়ে গেছে, যার ফলে গ্রাহক তার প্রয়োজনে যে কোনো কাস্টমারদের সাথে কি সে ড্রিল করতে পারে। এই জন্য ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে গেলে কি অত জনপ্রিয়তা পেয়েছে, অর্থাৎ ডেবিট কার্ড সেকশনের মাধ্যমে, ক্রেডিট কার্ড সেকশনের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং মাধ্যমে ব্যাংক ট্রান্সফার করতে পারে, যা সবসময় কি এদেরকে কি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলোতে এদের সুবিধা দিয়ে থাকে। ইন্টারনেট ব্যাংকিং সুবিধা এটা বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কি তারা বিভিন্ন জায়গায় কি টাকা ট্রান্সফার করতেও কি সুবিধা সহজ করে দেয়। মানি ট্রান্সফার আছে, এরপরে যে কি বিভিন্ন রকম আর কি করে বিভিন্ন সময় কি গ্রাহকের টাকা ট্রান্সফার করতে সহায়তা করে দেয়। ট্রান্সফার করে দিবার সাথে সাথে তুমি টাকা পেয়ে যাবে। যেমন ধরো আমি এই ডাক বাংলার কথা দিয়ে বুঝাই, ডাক বাংলায় ব্যাংক যদি কারো অ্যাকাউন্ট যদি থাকে, তোমার কষ্ট করে ওই ব্যক্তির টাকা ব্যাংকে জমা দিতে হবে না। ডেবিট কার্ডে যায় সেই জায়গায় থার্ড পার্টি একটা সেকশন আছে, সেই সেকশনে ক্লিক করে তখন ওই ব্যক্তি যদি ডাক বাংলা যদি থাকে তাহলে চার্জ কাটবে না তার, আর যদি অন্যভাবে যদি দাও তাহলে তোমার চার্জ কাটবে, ওর ব্যক্তিরও চার্জ কাটবে, দুজনেই কাটবে। তখন এই জন্য একটু সমস্যা, এই জন্য ডাকবাংলা একটা সুবিধা, ডাকবাংলা ব্যাংকে মাধ্যমে ট্রান্সফার করলে সেটা টাকা কাটে না, কারণ তারা এটিএম বোধে কি সার্ভিসটা ফ্রি দিচ্ছে, খালি মাস শেষে তোমার কি একটা বছর একটা চার্জ নেয় এটার উপরে হালকা, যা তোমার সময় বাঁচে। যে কোনো সময় কি গ্রাহক তার সময় বাঁচার কারণে তার কি ওই সময়ের ভিতরে অন্য কাজও কি কার্যক্রম করতে পারে। অনেক সময় আমরা কি দীর্ঘকাল সময় ব্যাংকে যেয়ে দাঁড়ায় থাকি, অনেক সময় আমাদের কাজটা ওই দিন আবার নাও হইতে পারে, দেরি হইতে পারে, অনেক সময় নষ্ট হয়ে যায়, যা ইন্টারনেটের ব্যাংকিং সুবিধার মাধ্যমে গ্রাহকের এখন সময় খুব সাশ্রয় কি হচ্ছে, যার ফলে কি সে এই সময়টা অন্য কোনো কাজে লাগাতে পারছে। এখন দেখো এই যে বলা হয়েছে তহবিল স্থানান্তর, ফান্ড ট্রান্সফার করা যায়, খুব সুন্দরভাবে ডাক বাংলা কি ফান্ড ট্রান্সফার করতে পারে যারা করে। যেমন আমি কি অনেক সময় কি আমার আত্মীয় কলিগ যাদের থাকে তাদেরকে আমি এভাবে ট্রান্সফার করে দিই, খুব দ্রুত 1 সেকেন্ডের ভিতরে টাকা চলে যায়, 1-2 সেকেন্ডে, যা সে যে কোনো সময় কি টাকা উত্তোলন করে নিতে পারবে। যা তুমি অনেক সময় ব্যাংকে তুমি জমা দিবে, তোমার জমা দেওয়ার পর কতক্ষণ পর কি বেসরকারি ব্যাংকগুলিতে আমার কি টাকা ট্রান্সফার করে, অনেক সময় লাগে। কিন্তু এটিএম কার্ডে একটা সুবিধা তোমার ইলেকট্রনিক, তুমি ট্রান্সফার লিমিটের ভিতরে চলে যাবে, তুমি এখনই যেয়ে তুলতে পারবা, সাথে সাথে মোবাইলে মেসেজ এসে পারবে। যেমন ধরো আমি এখন
ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আরেকজন ডাচ বাংলা গ্রাহক থাকে, কাস্টমার যাব বা টাকা পাবে বা তাকে আমি টাকা দিব ধার হিসেবে, তখন কীভাবে দিব? আমার নগদে দেওয়া দরকার না, আমার ব্যাংক ইন্টারনেট কি থার্ড পার্টি সেকশনে কি ক্লিক করে এটিএম কার্ড ঢোকাবো, ঢোকার পর এটিএম কার্ডের মাধ্যমে ঢোকার পর সেখানে আমি ক্লিক করবো, থার্ড পার্টি সেকশনে চলে যাবে। থার্ড পার্টি একটা অপশন আছে, যাওয়ার পর সেই জায়গায় তোমার একটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অর্থাৎ সেই জায়গায় তোমার 13 ডিজিট দিতে হয়। যদি 11 ডিজিট থাকে তার 2টা শূন্য কি মাঝখানে বসায় দিতে হয়। অ্যাকাউন্টসে ওটা সেকশন আছে, ওটা দেখা দেয়। তারপর তুমি কত টাকা ট্রান্সফার করবা সেটা উল্লেখ করতে হয়। সাথে সাথে তোমার একটা কি ট্রান্সফারের একটা কাগজ বেরিয়ে যাবে এখানে। আর সাথে সাথে তুমি যে যাকে পাঠাচ্ছে তোমার মোবাইলে কি একটা SMS আসবে, যেন ঠিক মতো পৌঁছছে, তোমাকে আবার দেখাবে। খুব অল্প সময়ের ভিতরে কি সেটা আবার ক্লিক করতে হয়, না হলে কি আবার মুছে যায়। অর্থাৎ টাইম দেয় খুব কম, কয়েক সেকেন্ডের মতো টাইম দেয়, 8 কিংবা 10 সেকেন্ডের মতো টাইম দেয়। 10-12 সেকেন্ডের ভিতরে তোমাকে ওই কার্যক্রমটা সাথে সাথে করতে হয়। সাথে সাথে কি টাকা চলে যাবে ওই ব্যক্তিকে, তুমি টেলিফোন দিয়ে নিশ্চিত হবে যে টাকাটা গেছে নাকি, তখন সাথে সাথে সে কি টাকা উত্তোলন করে দিতে হবে। অর্থাৎ ইন্টারনেট ব্যাংকিংয়ে একটা সুবিধা করে দিচ্ছে, যা টাকা খুব দ্রুত তহবিল ট্রান্সফার করা যায়। এরপর বিল প্রদান সহ তুমি যে কোনো সময় বিল প্রদান ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কি পরিশোধ করে দিতে পারো। তোমার যে কোনো হিসাবের বিবরণ তুমি কি দেখতে পারো, যা তোমার ব্যাংকে যেয়ে কি বলতে হবে না আমার ব্যাংকে কত টাকা আছে। এটিএম কার্ড এই জন্য একটা সুবিধা, অটোমেটেড টেলার মেশিন, আমার ডেবিট কার্ডে কত টাকা আছে ডাচ বাংলা, সেটা আমি কি এটিএম কার্ডের মাধ্যমে কি দেখতে পাবো। এছাড়াও কি এখন ইদানিং ডাচ বাংলা কি তোমাদের কি একটা অ্যাপস নামেছে, ওদের নিজস্ব অ্যাপস, অর্থাৎ ডাচ বাংলা অ্যাপস। ওই অ্যাপসের মাধ্যমে কি তুমি অ্যাকাউন্ট খোলা থেকে তুমি নিমিশে ঘরের ভিতর থেকেও কি দেখে নিতে পারো তোমার অ্যাকাউন্টের কথা, তো কষ্ট করে এটিএম কার্ডে আবার যাইতে হবে না। অত অনেক সুবিধা হয়েছে। ইন্টারনেট সেকশন এসে গ্রাহকের সময় খুব দ্রুত সময় সমাধান করে দিচ্ছে, যা এই ফ্যাসিলিটিটা একমাত্র তোমার বেসরকারি ব্যাংক যেগুলো অনলাইন ব্যাংকিং সিস্টেম অ্যাপস আছে তারা কি এই ধরনের অ্যাপস করে সিস্টেম করে দিয়েছে, অর্থাৎ সুবিধা করে দিয়েছে গ্রাহকের যে কোনো সময় টাকা উত্তোলন করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 4 নাম্বার। এখন গ নাম্বারটা বড় আছে, এটা আমি তোমাকে মুখের মাধ্যমে কি আলোচনা করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা একটু তাকাও, তোমাদের গ নাম্বারটা কি ছিল, জনাব আয়াজ কিভাবে এবং কেন ব্যাংক হিসাব করবেন ব্যাখ্যা করুন। কিভাবে ব্যাংক হিসাব করবে, সে কোন ব্যাংক হিসাব করবে, অর্থাৎ সে একজন কি ছিলেন আমাদের পেনশন প্রাপ্ত ব্যক্তি ছিলেন, অর্থাৎ তাকে অবশ্যই সঞ্চয় হিসাব করতে হবে, তাকে অবশ্যই কি করতে হবে সঞ্চয় হিসাব খুলতে হবে। অর্থাৎ জনাব আয়াজ একজন পেনশনপ্রাপ্ত ব্যক্তি, তাই তাকে কি অবশ্যই কি সঞ্চয় হিসাব খুলতে হবে। এবার দেখো ব্যাংক হিসাব খুলবেন ব্যাখ্যা করো, কিভাবে করবেন। সে একটা কি যেসব ব্যাংকে পেনশন তহবিলের সিস্টেম আছে সেই সব ব্যাংকে সে যে খুলবে, সে ব্যাংক সম্বন্ধে সে আগে জানবে, জানার পর তারপর সেই ব্যাংক হিসাব খুলবে, যেন যত সম্ভব সে পেনশন প্রাপ্ত টাকাটা কি উত্তোলন করতে পারে এবং সে কি এই সুবিধা পেতে পারে। অর্থাৎ ব্যাংকিং সেক্টর বিভিন্ন রকম আয়াস বলো বা গ্রাহকদের বলো, সে কি করে কাস্টমারদের কি এই সুবিধা দিয়ে থাকে, তাদের এই ফ্যাসিলিটি প্রোডাক্ট সম্বন্ধে বলতে থাকে, যার ফলে কি গ্রাহক কি সেই ব্যাংকের ফ্যাসিলিটি সুবিধাগুলি দেখে কি তখন কি সেই হিসাব খুলে, তখন বলবে আমাদের ব্যাংকে এই এই সুবিধা, কি কি সুবিধা, ডেবিট কার্ডের সুবিধা, ক্রেডিট কার্ডের সুবিধা, পেনশন তহবিলের সুবিধা, আপনি যে কোনো সময় কি আমাদের এটিএম কার্ড থেকে উত্তোলন করতে পারবেন। তাহলে আমি মনে করি সবচেয়ে বেশি ফ্যাসিলিটি সুবিধা দিয়ে থাকে কে, আমাদের ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক। এইসব ক্ষেত্রে কেন ফ্যাসিলিটি বেশি, এদের এটিএম বোর্ড প্রচুর। তারপর 3য় নম্বর ধাপে আছে কি ব্রাঞ্চ ব্যাংক, কি ব্যাংক আছে ব্রাক ব্যাংক, এদেরও কি এটিএম বোর্ড আছে 3য় ধাপে আছে। এরপর আস্তে আস্তে অন্যান্য ব্যাংকগুলি আছে, যেমন দেখবে কমার্শিয়াল ইউসিবিএলও বের করেছে, এরপর এসে তোমার ব্যাংক এশিয়া বের করেছে, এরপর তোমার আইএফএসসি ব্যাংক বের করছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও বের করেছে, এদের কি এটিএম বোর্ডও বের হয়েছে। এছাড়া আরও অন্যান্য সরকারি ব্যাংকেও বের হয়েছে, আমি দেখেছি মতিঝিলের দিকে সোনালী ব্যাংকেও বের করেছে, অগ্রণী ব্যাংকেও বের করেছে, জনতা ব্যাংকেও বের করেছে। খুব অল্প ওদের সংখ্যা খুব অল্প। বেসরকারি ব্যাংকে অনলাইন সিস্টেম হয়েছে, সেটাকে চার্জ কাটে, কিন্তু বেসরকারি ব্যাংকে অনলাইন সিস্টেমটা ফ্রি সম্পূর্ণ। কারণ তুমি যদি এই ব্যাংকের মাধ্যমে যদি করো ওদের ব্যাংকের আন্ডারে, তাহলে তোমার অনলাইন চার্জ কাটবে না, কিন্তু তুমি অন্য ব্যাংকের আন্ডারে যদি করো তাহলে তোমার অনলাইন চার্জ কাটে। প্রত্যেকটা ব্যাংকে এটাই কাটে সুবিধা, কিন্তু বেসরকারি ব্যাংকে কিছু কিছু ব্যাংকে ওদের অনলাইন চার্জ সম্পূর্ণ ফ্রি, এই সুবিধা দিয়ে থাকে গ্রাহককে। এই জন্য যেসব ব্যাংকগুলিতে ডেবিট কার্ড সিস্টেম আছে সেই সব ব্যাংকে কি আয়াস কি
অর্থাৎ পেনশন প্রাপ্ত ব্যক্তি হিসেবে সে একটা সঞ্চয় হিসাব খুলবে। কারণ ডেবিট কার্ড সেকশন যদি সুবিধা না থাকে, অনলাইন থাকলে কি আমাদের সুবিধা হবে না। ডেবিট কার্ড থাকলে কি সুবিধা হবে, যে কোনো সময় সে কি ব্যাংকে গেল না, সে কি এটিএম বুথ থেকে তুলতে হবে, নিশ্চয়ই এটিএম বুথ থেকে। নিশ্চয়ই এটিএম বুথ থেকে তুললে তাকে কোনো টাকা কাটবে না, তাকে শুধু বছরে একটা চার্জ দিতে হয়, এইটাই আর কিছু না। অর্থাৎ 600 টাকার মতো কাটে, 600, কিন্তু তার সময় অনেক বেঁচে যাচ্ছে। সেই ছলে চেক ইস্যু নাও নিতে পারে। যদি বলে দেয় আমি চেক ইস্যু নিব না, তাহলে তার ওই চার্জটা কাটবে না, অর্থাৎ ব্যাংকের ইস্যু বই যে কাটে ওটা কাটবে না। আর বার্ষিক একটা চার্জ দিতে হয়, এটা সব ব্যাংকে দেয়। কিন্তু তোমার যে সময়টা বেঁচে গেছে এই ব্যাংকে তা যাতায়াত করতে, তোমার দেখো একজন সরকারি ব্যাংক করার সময় কি টাকা উঠাইতে গেলে কত ভোগান্তি হয়, কিন্তু এইসব বাণিজ্যিক ব্যাংকগুলো আসার কারণে তাদের কি ভোগান্তি খুব দ্রুত কি নিষ্পত্তি হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের কি আয়াজ কিভাবে খুলবে? আয়াজ একজন পেনশনপ্রাপ্ত ব্যক্তি সে কি করবে, একটা বেসরকারি ব্যাংকে কি যেখানে ডেবিট কার্ড সিস্টেম আছে, কার্ড সিস্টেম, ডেবিট অটোমেটিক টেলিং মেশিন সুবিধা আছে, সেই সব স্থানে সে কি একটি সঞ্চয় হিসাব করবে। সঞ্চয় হিসাব করার পর সে তার ব্যাংকে জমাকৃত টাকার জন্য সে একটা কি ডেবিট কার্ড সেকশনে কি অ্যাকাউন্ট খুলবে, তার সুবিধা ইস্যুটা নিবে। অর্থাৎ ব্যাংক গ্রাহক তার কি ইস্যু করার জন্য এই কার্ড কি তাকে কি প্রদান করে থাকে। অর্থাৎ এটি একটি ইলেকট্রনিক কার্ড, এই কার্ডের মাধ্যমে তাই সুবিধা পেয়ে থাকে। কিভাবে হিসাব করবেন, অর্থাৎ তাকে কেওয়াইসি ফর্ম লাগবে, একটা ফর্ম ফিল আপ করতে হয়, বিভিন্ন ডকুমেন্ট দিতে হয়, ব্যাংকের ওই নমিনির একজন দিতে হয়, যা আমরা কি সহায়তা করে থাকে। বা তোমার আশেপাশে যারা এই ব্যাংক খুলেছে পরিচিত, তাদেরকে কি তুমি ব্যাংকের একজন তোমার এই সুপারিশ হিসেবে কি একটা স্বাক্ষর করতে হয়, স্বাক্ষর করে দেয়। আর তোমার ওই গ্রাহক যদি তার অ্যাকাউন্ট যদি খোলে, তাকে অবশ্যই একজনের কি নমিনি দিতে হয়। কারণ বলা তো যায় না তুমি কোনো সময় অসুস্থ কারণে বা মারা গেলে, ঠিক আছে, ওই নমিনি কি ব্যক্তি টাকা উত্তোলন করতে পারে, এই জন্য নমিনি দিতে হয়। আর ওই ব্যাংকে কারো যদি অ্যাকাউন্ট থাকে তাকে একটা দিতে হয়, স্বাক্ষর। অর্থাৎ তোমার সুবিধার জন্য, অর্থাৎ ব্যাংকে তোমাকে চিনে, এই ব্যাংকে যে একজন গ্রাহক আছে সেটা কি তোমার একটা কি দিতে হয়, পরিচিতি দিতে হয়। তারপর কি দেখো সুবিধা, এই ব্যাংকের মাধ্যমে সে কি যে কোনো সময় কি টাকা উত্তোলন করতে পারবে, সময় মতো তাকে ব্যাংকে যে টাকা উত্তোলন করতে হবে না, সময় বেঁচে যাবে, সময় সাশ্রয় হবে। যে কোনো সময় কি গ্রাহক ওই কার্ডের মাধ্যমে কি সে কেনাকাটা করতে পারবে, বিভিন্ন কি শপের মাধ্যমে, যেমন ধর স্বপ্ন, এবারে সে তোমাদের আরো, তারপর কি মিনা বাজার, এইসব কি অনলাইনের মাধ্যমে সে কি বিভিন্ন কার্ডের মাধ্যমে কি পণ্য কেনাবেচা করতে পারবে, অত সুবিধা পাবে এটা। আর যে কোনো সময় গ্রাহক যদি প্রয়োজনে যদি টাকা যদি ট্রান্সফার করতে যায়, তাহলে অবশ্যই সে কি এটিএম সিস্টেমে ঢুকে কি কার্ড ঢুকে সে টাকা ট্রান্সফার করতে পারবে। এবং কোনো গ্রাহক যদি তার কাছে টাকা পায় বা সে টাকা স্থানান্তর করতে চায়, বিল পরিশোধ করতে চায়, তাহলে অবশ্যই কি ওই কার্ডের মাধ্যমে কি বিল পরিশোধ করা যায়। তাহলে একটা কি সুবিধা পাচ্ছে, অর্থাৎ ইলেকট্রিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ ডেবিট কার্ড সেকশনের মাধ্যমে। এরপর খেয়াল করো, ব্যাংক ম্যানেজার জনাব আয়াজকে কোন হিসেবে দিক ইঙ্গিত করেছে, অর্থাৎ সঞ্চয় হিসেবে দিক ইঙ্গিত করেছে। এবং কেন? কারণ এই ব্যাংকের এই সুবিধা তাকে দিচ্ছে যা অন্য ব্যাংক ফ্যাসিলিটি তাকে দিচ্ছে না। যে কোনো সময় কি সে টাকা উত্তোলন করতে পারছে, অলরেডি এটিএম বুথ 24 ঘন্টা খোলা থাকে। আর ফাস্ট ট্র্যাকগুলি সব সময় কি সকাল তোমার 8টা থেকে খুলে, তারপর ঠিক তোমার রাত কোনো জায়গায় 10টা 10:30 পর্যন্ত সময় বাড়াইছে। ডাচবাংলা আগে ছিল আগে 8টা 8:30 পর্যন্ত, এখন এখানে 10:30 পর্যন্ত ওদের ফাস্ট ট্র্যাক সময়, অর্থাৎ 10টার গেলে তুমি এই পর্যন্ত সময় দিলে কি টাকা উত্তোলন করতে পারবা তোমার প্রয়োজন মতে। আর জমা দেওয়া যায় ওদের দুপুর 12টার আগে। তুমি যদি এটিএম মধ্যে টাকা জমা দাও, তাহলে তোমার টাকাটা ঠিক 4টার ভিতরে কি আজকেই তোমার জমা হয়ে যাবে। আর যদি 12টার পর তুমি আবার যদি জমা দাও, এই টাকাটা তোমার পরের দিন 12টা জমা হবে। খেয়াল করতে হবে শুক্র শনিবার বন্ধ, তখন যদি ওরা বলে দেয় আপনি যদি বৃহস্পতিবার আজকে যদি জমা দেন, তাহলে এই টাকাটা ব্যাংকে জমা হবে রবিবার 12টার পর, অর্থাৎ দুপুরবেলা যে পৌঁছবে। ওরা বলে দেয় 3টা 4টার দিকে যে পৌঁছবে আপনার এই টাকাটা, ওরা আগে বলে দেয় আপনি শনিবার
আগে বলে দিবেন যাকে শনিবার আর কি শুক্রবারের ভিতরে টাকা তুলতে পারবে না, কারণ ব্যাংকিং সেক্টর সে সময় কি বন্ধ। তোমার অটোমেটিক জমা হয়ে যাবে, ওরা জমা নিয়ে নিবে, কোনো সমস্যা নেই, কিন্তু ওরা বলে দিবে শুক্রবার যে যদি জমা দাও তো একই, ওরা অনলাইন করার সিস্টেম ফাস্ট ট্র্যাকগুলি তারা খুব তোমার সময় নিয়ে কি তারা কাজ করে। তাদের দুই শিফটে দুজনে কি লোক থাকে, সকালবেলা একটা শিফট থাকে, আর দুপুরবেলাও একটা শিফট থাকে, রাত অর্থাৎ সকাল থেকে শুরু করে দুপুর 2টা নাকি কয়টা পর্যন্ত একটা জন থাকে, আবার 2টা থেকে কি রাত 10টা পর্যন্ত আরেকজন, অর্থাৎ অল টাইম তারা কি ফ্যাসিলিটি দিয়ে যাচ্ছে, যা গ্রাহকে যে কোনো সময় কি টাকা জমা দিতে এবং উত্তোলন করতে পারে, যা অন্য ব্যাংকে তারা এত সুবিধাটা দিচ্ছে না। অর্থাৎ বাংলাদেশে ডাচ বাংলা ব্যাংক এত সুবিধা দিয়েছে যা কল্পনা বাহিরে। অর্থাৎ যারা ব্যবসায়ী যে কোনো সময় ফাস্ট ট্র্যাক উত্তোলন করতে পারবে, কমপক্ষে ওদের মেশিন থাকে 6 থেকে 7টা দেখবা, অন্য সময় বড় বড় সেক্টর থেকে 5টা 6টা থাকে, নিম্নে 4 থেকে 5টা তোমার থাকবেই। একটা জমা সিস্টেমও থাকবে, উত্তোলন সিস্টেমও থাকবে, এটিএম বুথগুলি সবসময় ভরা টাকা থাকে তাদের, এটা সব ফাস্ট ট্র্যাকগুলি। আর এমনি এটিএম বুথগুলি একটা মেশিন থাকে, এটা খেয়াল করবা, ওদের 24 ঘন্টাই খোলা থাকে ওদের, কিন্তু ফাস্ট ট্র্যাকগুলি 10টা 10:30 পর ওটা বন্ধ হয়ে যায় ওদের সিস্টেম, কারণ ওদের এই ব্যাংকিং ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ওদের সুবিধার জন্য এটা সিস্টেমটা চালু করছে ডাচ বাংলা, যার ফলে ডাচ বাংলা কি খুব নাম করেছে। তারপর ইসলামী ব্যাংক এটিএম ভিতরে কি সেকেন্ড আছে। এখন কেন জয়নাব আয়াজ কীভাবে তুমি মনে করবা এখানে কোনো ব্যাংকের কথা উল্লেখ করে নেই, যদি ব্যাংকের কথা উল্লেখ করে ওই ব্যাংকের সুবিধাগুলি তুমি পড়বা, যদি কোনো ব্যাংকের কথা উল্লেখ করে নেই তুমি ইঙ্গিত দিয়ে দিবা ডাচ বাংলার কথা, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। কারণ কি ডাচ বাংলা দিয়ে এমন একটা ব্যাখ্যা দিয়ে দিবা, ডাচ বাংলার সেক্টর কি বর্তমান বিশ্বে বর্তমান বাংলাদেশে কি 5,000 উপরে এটিএম কার্ড মেশিন আছে, এবং এদের কি 2,500-এর মতো কি ফাস্ট ট্র্যাক মেশিন আছে, যার মাধ্যমে গ্রাহক যে কোনো সময় কি টাকা উত্তোলন জমা দিতে পারে, যে কোনো সময় বিলও দিতে পারে, সুবিধা আছে। যার ফলে কি সে দৈনিক কতবার পর্যন্ত উত্তোলন করতে পারে, কতবার পর্যন্ত কি জমা দিতে পারে, সুবিধা আছে। এই জন্য ব্যাংকিং সেক্টরে একজন অবশ্যই আয়ের মতো ব্যক্তি কি পেনশনপ্রাপ্ত ব্যক্তিকে অবশ্যই এই ডেবিট কার্ড সিস্টেম বা অনলাইন ব্যাংকিং ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম সুবিধা দেওয়া থাকলে তার অনেক সুবিধা পাবে, যে সে যে কোনো সময় টাকা উত্তোলন করতে পারবে, জমা দিতে পারবে, এবং তার বিল পরিশোধ করতে পারবে, এরপর সে যে কোনো সময় টিকিট কাটার জন্য সিস্টেমও আছে সেইগুলি করতে পারবে। আর এই জন্য ওদের ব্যাংকিং সেক্টরে যদি তুমি এটিএম কার্ডে যদি করো তাহলে তুমি কি চার্জটা তোমার কাটবে না, ফ্রি পাবা। যেমন রকেট, ওদের রকেট যদি কেউ যদি তোমার অ্যাকাউন্টে জমা দেয় বা সে তোমাকে কি চার্জ কাটবে, কিন্তু তুমি নিজের থেকে তুমি যদি উত্তোলন করতে চাও তাহলে তোমার ওই সব দোকানে না গিয়ে তুমি অটোমেটিক এটিএম বোর্ড বা ফাস্ট্র্যাকে গিয়ে তুমি সাথে সাথে কি টাকা উত্তোলন করতে পারো। তো তুমি ফ্রি, তোমার ওই কোনো মেশিনটা কি সম্পূর্ণ তোমার ফ্রি, চার্জ তুমি চার্জ কাটবে না, তুমি যে টাকা উত্তোলন করতে পারবে। বিকাশে একটা সমস্যা তোমার কি চার্জ বেশি কাটে, এখন বাংলাদেশে কি নগদ আর রকেট কি সবচেয়ে চার্জ কম কাটে, এই দুইটা ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা। আর আজ এই পর্যন্ত তোমাদের এই বোঝানো হয়েছে একটা আয়াজ একজন কি আমাদের প্রিন্সিপাল ব্যক্তি, তার ট্রানজ্যাকশনের সুবিধার জন্য সে একটা কি করবে, বেসরকারি ব্যাংকে অনলাইন ব্যাংকিং সেক্টর যেখানে সুবিধা আছে সেখানে সে কি একটা ব্যাংক হিসাব করবে। কোন ব্যাংক হিসাব করবে? সঞ্চয় ব্যাংক হিসাব। খেয়াল করতে হবে, এই কথা যদি উল্লেখ করে না করো তাহলে হবে না, কারণ তুমি এই যদি কারেন্ট অ্যাকাউন্ট দাও তুমি কেটে দেবে, ফিক্সড অ্যাকাউন্ট দাও কেটে দেবে, এখানে অবশ্যই উল্লেখ করতে হবে সঞ্চয় হিসাব, কারণ চাকরিজীবী পেনশন তহবিল সবসময় কি সঞ্চয় হিসাব করতে হবে। সঞ্চয় হিসাব না করার মাধ্যমে কি তুমি এই সুবিধাটি পাবা না। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, কেউ যদি ভুলে পরীক্ষা যদি ফিক্সড অ্যাকাউন্ট যদি লেখে তাহলে অবশ্যই কি জিরো দিয়ে দেবে, তুমি যত কিছু লেখো মানে কারণ শুরুতে তুমি কি ভুল করে দিচ্ছ, কারণ মূল জিনিসই তোমার সেক্টর ভুলে গেছে। এখন তোমাকে খেয়াল করতে হবে। আজ এই পর্যন্ত তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনলাইন লাইভ ক্লাস থাকার জন্য প্রিয় শিক্ষার্থীরা। আর এই করোনা দুর্যোগ প্রান্তে তোমরা অবশ্যই ঘর থেকে বের হবে না, যদি বের হয় অবশ্যই কি মাস্ক পরে বের হবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলবা। কিছুক্ষণ পর পর তোমরা কি করবা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে কিছুক্ষণ পর পর তোমরা হাত ধোবা, এবং হাত ধোয়ার পর মুখ ভালো মতো ধোয়া, এবং সবসময় কি সতর্ক থাকবা। অর্থাৎ করোনা ভাইরাসকে আমাদের কি এগিয়ে আসতে হবে প্রতিরোধ করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত আমি বিদায় নিয়েছি। মিনাল সরস্বতী, আসসালামু আলাইকুম।